হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর ইতিহাস বইয়ের যে দ্বিতীয় যে চ্যাপ্টারটি রয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই চ্যাপ্টারের উপর আমরা শর্ট টাইপের যে কোশ্চেন হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো আমরা আজকে এই প্রথম পার্টে আলোচনা করব। এবং দ্বিতীয় পার্ট মানে এরপরে যে নেক্সট ভিডিওটা আসবে সেই পার্টে আমরা আলোচনা করব লং কোশ্চেন। তো এই চ্যাপ্টারের উপর যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো হয়, ড্যাশ পূরণ, 1 নম্বরের কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেন, সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। তো দেখো, এখানে সবার প্রথম একের থেকে আলোচনা করেছি শূন্যস্থান পূরণ করো। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণগুলো তোমাদের এক্সামে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং কোশ্চেন এবং অ্যান্সার সহ আলোচনা করেছি। তো একের দাগের একের কোশ্চেনটি কি আছে, বঙ্গ নামের উল্লেখ প্রথম পাওয়া যায় ড্যাশ গ্রন্থে। তো এখানে অ্যান্সারটি দেখো কি আছে, ঐতরেয় আরণ্যক এই গ্রন্থে সবার প্রথম উল্লেখ পাওয়া যায়। দ্বিতীয় কোশ্চেনটি কি আছে, একের দাগে 2, প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল ড্যাশ ড্যাশ এবং ড্যাশ নদী দিয়ে। তো এখানে অ্যান্সারটি দেখো ভাগীরথী, পদ্মা এবং মেঘনা নদী দিয়ে। এরপর নেক্সট আমরা একের দাগে 3-এর কোশ্চেনটি দেখে নেব। একের দাগে 3-এর কোশ্চেনটি কি আছে, বাংলায় পাল রাজত্ব শুরু হয় আনুমানিক ড্যাশ খ্রিস্টাব্দ থেকে। তো এখানে অ্যান্সার হবে 750 খ্রিস্টাব্দ থেকে। এরপরে একের দাগে 4-এর কোশ্চেনটি কি আছে, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে ভীম। এরপরে নেক্সট আমরা একের দাগের 5-এর কোশ্চেনটি দেখে নেব। একের দাগের 5-এর কোশ্চেনটি কি আছে, সকলোত্তর পথনাথ উপাধি ছিল ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে হর্ষবর্ধনে। এরপর দেখো 2-এর দাগে কি আছে, দু একটি শব্দে উত্তর দাও। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত শর্ট টাইপের কোশ্চেনগুলো হয় মানে 1 নাম্বার অথবা 2 নাম্বারের, সেই কোশ্চেনগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং উত্তর সহ আলোচনা করেছি। 2-এর দাগের 1-এর কোশ্চেনটি কি আছে দেখো, কোন গ্রন্থে বঙ্গ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায়। তো এখানে অ্যান্সার হবে ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক এই গ্রন্থ থেকে উল্লেখ পাওয়া যায়। এরপর নেক্সট আমরা 2-এর দাগে 2-এর কোশ্চেনটি দেখে নেব। 2-এর দাগে 2-এর কোশ্চেনটি কি আছে, অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন। তো এখানে অ্যান্সার হবে কৌটিল্য। এরপরে 2-এর দাগে 3-এর কোশ্চেনটি কি আছে, রঘুবংশম কাব্যের রচয়িতা কি। তো এখানে অ্যান্সার হবে কালিদাস। এরপর নেক্সট আমরা 2-এর দাগে 4-এর কোশ্চেনটি দেখে নেব। 2-এর দাগে 4-এর কোশ্চেনটি কি আছে, আইনি ই আকবরী গ্রন্থের রচয়িতা কি। তো এখানে অ্যান্সার হবে আবুল ফজল। এরপরে 5-এর দাগের কোশ্চেনটি কি আছে, সুবা শব্দের অর্থ কি। এখানে অ্যান্সার হবে প্রদেশ বা রাজ্য। এরপর নেক্সট আমরা 2-এর দাগে 6-এর কোশ্চেনটি দেখে নেব। তো এখানে দেখো 6-এর দাগের কোশ্চেনটি কি আছে, 2-এর দাগের 6, আমাদের রাজ্যের নাম কখন থেকে পশ্চিমবঙ্গ হয়েছে। তো এখানে অ্যান্সারটি হবে 1947 খ্রিস্টাব্দের দেশভাগের পর। এরপর 7-এর দাগের কোশ্চেনটি কি আছে, কত খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়। তো এখানে অ্যান্সারটি হবে 1971 খ্রিস্টাব্দে। এরপর নেক্সট আমরা 2-এর দাগের 8-এর কোশ্চেনটি দেখে নেব। 2-এর দাগের 8-এর কোশ্চেনটি কি আছে, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল। তো এখানে অ্যান্সারটি হবে কর্ণ সুবর্ণ। এরপরে 9-এর দাগের কোশ্চেনটি কি আছে, হিউয়েন সাং কে ছিলেন। তো এখানে অ্যান্সারটি হবে চীনা বৌদ্ধ পর্যটক। এরপরে নেক্সট আমরা 2-এর দাগের 10-এর কোশ্চেনটি দেখে নেব। 2-এর দাগের 10-এর কোশ্চেনটি কি আছে, হিউয়েন সাং রাঙামাটি বা রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারকে কি বলেছেন। তো এখানে অ্যান্সারটি হবে লো টো মো চিহ্ন। এরপরে এখানে 11-এর দাগের কোশ্চেনটি কি আছে, শশাঙ্কের মৃত্যুর পর কে কর্ণ সুবর্ণ দখল করেছিলেন। তো এখানে অ্যান্সারটি হবে কামরূপের রাজা ভাস্কর বর্মা। এরপর নেক্সট আমরা 2-এর দাগের 12-এর কোশ্চেনটি দেখে নেব। 2-এর দাগের 12-এর কোশ্চেনটি কি আছে, শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন। তো এখানে অ্যান্সার হবে শিবের। এরপরে 2-এর দাগের 13-এর কোশ্চেনটি কি আছে, হর্ষচরিত কে রচনা করেন। তো এখানে অ্যান্সার হবে বাণভট্ট। এরপরে নেক্সট আমরা 2-এর দাগের 14-এর কোশ্চেনটি দেখে নেব। 2-এর দাগের 14-এর কোশ্চেনটি কি আছে, কোন চীনা পর্যটক শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছেন। তো এখানে অ্যান্সার হবে হিউয়েন সাং। এরপরে 2-এর দাগের 15-এর কোশ্চেনটি কি আছে, শ্রেষ্ঠী কাদের বলা হতো। এখানে অ্যান্সার হবে ধনী বণিকদের বলা হতো। এরপর নেক্সট আমরা 2-এর দাগের 16-এর কোশ্চেনটি দেখে নেব। 2-এর দাগের 16-এর কোশ্চেনটি কি আছে, বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা কে ছিলেন। তো এখানে অ্যান্সার হবে গোপাল। এরপরে 17-এর দাগের কোশ্চেনটি কি আছে, পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল। তো এখানে অ্যান্সার হবে বরেন্দ্র। এরপরে নেক্সট আমরা কি কোশ্চেন আছে সেটা দেখে নেব। 18-এর দাগের কোশ্চেন কি আছে, পাল রাজা গোপালের উত্তরাধিকারী কে ছিলেন। তো এখানে অ্যান্সারটি কি হবে সেটি আমরা দেখে নেব। তো দেখো এখানে অ্যান্সার হবে ধর্মপাল। এরপরে 19 নম্বর কোশ্চেনটি কি আছে, ধর্মপালের পিতার নাম কি। তো এখানে অ্যান্সার হবে গোপাল। এরপরে 20 নম্বর কোশ্চেন কি আছে, কৈবল বিদ্রোহ, এখানে এটা হবে কখন নয়, এটা হবে কোথায় হয়েছিল। তো এখানে অ্যান্সার হবে বরেন্দ্র অঞ্চলে। এরপর নেক্সট আমরা 21-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 21-এর দাগের কোশ্চেনটি কি আছে, কৈবর্ত বিদ্রোহের পর কোন পাল রাজা সাম্রাজ্য পুনরুদ্ধার করেন। তো এখানে অ্যান্সার হবে রামপাল। এরপরে দেখো এখানে 22 নম্বর কোশ্চেন কি আছে, এখানে দেখো 22 নম্বর কোশ্চেন আছে, পাল রাজা রামপাল কোথায় রাজধানী প্রতিষ্ঠা করেন। তো এখানে হবে রমাবতী। এরপর নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। তো এখানে 23-এর দাগের কোশ্চেন কি আছে, চোর রাজ্য কে প্রতিষ্ঠা করেন। তো এখানে অ্যান্সার হবে বিজয়ালয়। এরপরে দেখো এখানে 24-এর দাগের কোশ্চেন কি আছে, চোর রাজাদের রাজধানী কোথায় ছিল। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব।
তো এখানে অ্যান্সারটি হবে থাঞ্জাভুর বা তাঞ্জোর। এরপরে 25 দাগের কোশ্চেন কি আছে দেখো, কে গঙ্গাই কোন্ডা চোল উপাধি নেন? তো এখানে অ্যান্সার হবে প্রথম রাজেন্দ্র চোল। এরপরে দেখো 26 দাগের কোশ্চেন কি আছে, আরবে যাযাবর মানুষদের কি বলা হয়? তো এখানে অ্যান্সার হবে বেদুইন। এরপরে 27 নম্বর কোশ্চেনটি কি আছে আমরা দেখে নেব। 27 নম্বর কোশ্চেন কি আছে, বেদুইনদের প্রধান খাদ্য কি ছিল? তো এখানে অ্যান্সার হবে খেজুর ও উটের দুধ। এরপরে এখানে 28 নম্বর কোশ্চেন কি আছে দেখো, হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তো এখানে অ্যান্সার হবে 570 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট আমরা 29 নম্বর কোশ্চেনটি দেখে নেব। 29 নম্বর কোশ্চেনটি কি আছে, কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ও তার অনুগামীরা মক্কা থেকে মদিনা শহরে চলে যান? তো এখানে অ্যান্সার হবে 622 খ্রিস্টাব্দে। 30 নম্বর কোশ্চেন কি আছে, কত খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মৃত্যু হয়? তো এখানে অ্যান্সার হবে 632 খ্রিস্টাব্দে। 31 নম্বর কোশ্চেন কি আছে, খলিফা শব্দের অর্থ কি? তো এখানে অ্যান্সার হবে প্রতিনিধি বা উত্তরাধিকারী। এরপরে এখানে 32 নম্বর কোশ্চেন কি আছে, ইসলামীয় জগতে রাজনৈতিক ও ধর্মীয় নেতা কে? তো এখানে অ্যান্সার হবে খলিফা। এরপরে 33 নম্বর কোশ্চেন কি আছে সেটি আমরা দেখে নেব। তো এখানে 33 নম্বর কোশ্চেনটি কি আছে, আল বিরুনির লেখা কোন গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায়? তো এখানে অ্যান্সার হবে কিতাব আল হিন্দ। তো এরপরে এখানে 34 নম্বর কোশ্চেন কি আছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? তো এখানে অ্যান্সার হবে 1192 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট আমরা এখানে 35 নম্বর কোশ্চেনটি দেখে নেব। 35 নম্বর কোশ্চেন কি আছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? তো এখানে অ্যান্সার হবে মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বী রাজ চৌহানের মধ্যে হয়। এরপরে এখানে 36 নম্বর কোশ্চেন কি আছে, কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? তো এখানে অ্যান্সার হবে কুতুবউদ্দিন আইবক। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেন। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর ইতিহাস বইয়ের যে দ্বিতীয় যে চ্যাপ্টারটি রয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই চ্যাপ্টারের উপর আজকে আমরা লং কোশ্চেন আলোচনা করব। যে সমস্ত বড় কোশ্চেনগুলি এই চ্যাপ্টারের উপর হয় তোমাদের এক্সামে, সেগুলো আমরা এখানে আলোচনা করব। এবং আগের যে পার্ট 1-এ আমরা আলোচনা করেছি শর্ট টাইপের কোশ্চেন, সেগুলো আমরা আলোচনা করেছি। যদি কেউ ভিডিওটা না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখতে পারো, অথবা প্লে লিস্টটা ক্লিক করে দেখতে পারো। তো আমরা পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেব। এখানে একের দাগে দেখো কি আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে হচ্ছে পূর্ণমান 2 বা 3। এই কোশ্চেনগুলি যেগুলি এখানে আলোচনা করা আছে একের দাগে, এই কোশ্চেনের মান থাকবে 2 অথবা 3। তো সবার প্রথম একের দাগের একের কোশ্চেনটি কি আছে, প্রাচীনকালে বঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? অথবা দিয়ে কোশ্চেনটি এরকম আকারে পড়তে পারে যে প্রাচীন বাংলার বঙ্গ অঞ্চলটির ভৌগোলিক অবস্থানের বিবরণ দাও। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখে নেব। অ্যান্সারটি কি আছে দেখো, প্রাচীন বাংলা যেসব জনপদে বিভক্ত ছিল তার মধ্যে বঙ্গ ছিল অন্যতম একটি। পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে বঙ্গ বলা হতো। অনেকে বলেন ভাগীরথী নদী সংলগ্ন পশ্চিম দিকের এলাকাকেও বঙ্গ বলা হতো। একাদশ দ্বাদশ শতকে বঙ্গ বলতে বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর, বরিশাল প্রভৃতি অঞ্চলকে বোঝাতো। তো এরপরে নেক্সট আমরা 2-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 2-এর দাগের কোশ্চেনটি কি আছে, বাংলার ইতিহাসে শশাঙ্ক বিখ্যাত কেন? তো এখানে অ্যান্সারটি দেখে নেব। দেখো অ্যান্সারটি দেখো কি আছে, শশাঙ্ক ছিলেন গৌড়ের এক বিখ্যাত শাসক। প্রথম জীবনে গুপ্ত বংশের সম্রাট মহাসেন গুপ্তের অধীন মহাসামন্ত ছিলেন। পরে গুপ্ত রাজাদের দুর্বলতার সুযোগে 606 খ্রিস্টাব্দ নাগাদ তিনি গৌড়ে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি বাংলার প্রথম সার্বভৌম রাজা ছিলেন। এরপরে দেখো 3-এর দাগের কোশ্চেনটি কি আছে, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা লেখো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, গৌড়ের অধিপতি শশাঙ্ক 606 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে রাজ্য শাসন করেন। তার আমলে বাংলায় সোনার মুদ্রা প্রচলিত ছিল, তবে এই সময় নকল সোনার মুদ্রাও প্রচলিত ছিল। তার আমলে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। তখন বাণিজ্যের গুরুত্ব কমে গিয়েছিল। সমাজে স্থানীয় প্রধান ও মহত্তরদের গুরুত্ব বেড়েছিল। শ্রেণী বা ধনী বণিকদের ক্ষমতা ও গুরুত্ব কমেছিল। এরপরে নেক্সট আমরা 1-এর দাগের 4-এর কোশ্চেনটি কি আছে দেখে নেব। 4-এর দাগের কোশ্চেনটি কি আছে, মৎস্যন্যায় কি? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের টিকার আকারও পড়তে পারে, যে টিকা লেখো মৎস্যন্যায়। তো অ্যান্সারটি কিন্তু একই হবে তো দুটোর ক্ষেত্রে। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, অ্যান্সারটি কি আছে, বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর 637 খ্রিস্টাব্দ পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজা হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা এবং কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়।
পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎসন্যায় বলা হয়। তো এরপর আমরা একের দাগের 5 কোশ্চেনটি দেখে নেব। 5 কোশ্চেনটি কি আছে, সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল, কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, সেন রাজাদের আদি নিবাস ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল, অর্থাৎ মহীশূর ও তার সংলগ্ন এলাকা। একাদশ শতকে সামন্ত সেন কর্ণাট থেকে বাংলায় এসে বসতি স্থাপন করেন। তার পুত্র হেমন্ত সেন পাল রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলায় তাদের কৃতিত্ব প্রতিষ্ঠা করেন। তার পুত্র বিজয় সেনকে বাংলায় স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠিতা বলা হয়। সভাকবি উমাপতি ধর রচিত দেহপাড়া লিপি থেকে জানা যায় বিজয় সেন কামরূপ, কলিঙ্গ, গৌড়, মগধ জয় করেন। তিনি মিথিলা ও পূর্ববঙ্গের যাদব বংশীয় রাজাদের পরাজিত করে বাংলায় সেন শাসন তা কায়েম করেন। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে সেটা আমরা দেখে নেব। তো এখানে 6 দাগের কোশ্চেনটি কি আছে, খলিফা কাদের বলা হয়, এবং দ্বিতীয় কোশ্চেনটি খিলাফত বলতে কি বোঝায়। তো এখানে দেখো অ্যান্সারটি দুটো পার্টে ভাগ করা দিয়ে আছে। তো এখানে সবার প্রথম খলিফা কাদের বলা হয় আমরা দেখে নেব। হজরত মোহাম্মদের মৃত্যুর পর তারা প্রধান 4 সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা। আরবি ভাষায় খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তর অধিকারী। এরপরে খিলাফত বলতে কি বোঝায় আমরা দেখে নেব। খিলাফত ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাদের বলা হয় দার উল ইসলাম। খলিফা হলেন দার উল ইসলামের প্রধান নেতা। খলিফার এই অধিকারের এলাকাকে বলা হয় খিলাফত। এরপরে নেক্সট আমরা 1 দাগের 7 কোশ্চেনটি দেখে নেব। 7 দাগের কোশ্চেনটি কি আছে, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। অ্যান্সারটি দেখো, গজনী সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তার ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলি থেকে ধনসম্পদ লুট করা। তিনি ভারত থেকে যে ধনসম্পদ লুট করেছিলেন তা নিজের দেশের ভালো কাজে ব্যয় করেছিলেন। যেমন 1 নম্বরে তিনি রাজধানী গজনী ও অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়েছিলেন। 2 নম্বর, তিনি অনেক প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, খাল এবং বাঁধ নির্মাণ করেছিলেন। তো এরপরে নেক্সট আমরা 2 দাগের যে লং কোশ্চেনগুলি হয় সেগুলি আমরা দেখব। এরপরে দেখো 2 দাগে কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে কোশ্চেনগুলি আমরা আলোচনা করব এই কোশ্চেনগুলির মান থাকবে 5। এগুলি তোমাদের 5 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 2 দাগের 1-এর সবার প্রথম যে কোশ্চেনটি আছে সেটি কি আছে, গৌড়ের রাজা শশাঙ্কের রাজ্য জয়ের পরিচয় দাও। এবং অথবা যে কোশ্চেনটি এটিও পড়তে পারে যে গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। এটি তোমাদের 5 মার্কের কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি কি আছে, শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা। প্রথম জীবনে তিনি মহাসেন গুপ্তের সামন্ত ছিলেন। গুপ্ত বংশের দুর্বলতার সুযোগে 606 খ্রিস্টাব্দে তিনি স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে আমরা কি করেছি, পয়েন্ট ভাগ করে এখানে আলোচনা করেছি। সবার প্রথম যেটা আছে সেটা হচ্ছে উপাদান। তো দেখো কি আছে, যে শশাঙ্ক সম্পর্কে জানা যায় কবি বাণভট্ট রচিত হর্ষচরিত, চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং রচিত সিইউকি গ্রন্থ থেকে। এরপরে নেক্সট যে পয়েন্টটা আছে ওটা দেখে নেব। এরপরের পয়েন্ট কি আছে, শশাঙ্কের রাজ্য বিস্তার। গৌড় রাজ্যের সিংহাসনে আরোহণের পর শশাঙ্ক সমগ্র গৌড় দেশ, মগধ, এখানে বুদ্ধগয়া অঞ্চল এবং উড়িষ্যার একাংশ জয় করেন। তার রাজত্ব উত্তর পশ্চিম এখানে বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিলেন। শশাঙ্কের রাজধানী ছিল বর্তমান মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ। এরপরে আমরা সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠাটা দেখে নেব। পরের যে পয়েন্টটা আছে, এরপরের পয়েন্ট আছে স্বাধীন সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠা। শশাঙ্ক প্রথম বাংলার গৌড়ে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উত্তর ভারতে আধিপত্য বিস্তারের সচেষ্ট হয়েছিলেন। এরপরে নেক্সট যে পয়েন্টটা আছে মৈত্রী জোট গঠন ও কনৌজ আক্রমণ। পরের যে পয়েন্টটি সেটি আমরা দেখে নেব। তো এরপরে নেক্সট পয়েন্ট কি আছে সেটি দেখো, যে মৈত্র জোট গঠন ও কনৌজ আক্রমণ। তো এখানে দেখো কি, এই গৌড় রাজ্যের প্রতিবেশী রাজ্য কনৌজের রাজা গ্রহবর্মার সঙ্গে থানেশ্বরের রাজকন্যা রাজেশ্বরীর বিবাহ হলে কনৌজ ও থানেশ্বরের জোটবদ্ধ হয়। শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সঙ্গে মিলিত হন। তাদের আক্রমণে কনৌজ রাজা নিহত হন ও তার পত্নী রাজেশ্বরী বন্দিনী হন এবং থানেশ্বর রাজা রাজবর্ধনে শশাঙ্কের হাতে নিহত হন।
এরপরের পয়েন্ট গৌড়তন্ত্র, সেটি নিয়ে আমরা দেখে নেব বা আলোচনা করব। এরপরের যে পয়েন্টটি সেটি হচ্ছে শেষ পয়েন্ট, সেটা হচ্ছে গৌড়তন্ত্র। গৌড়ের সিংহাসনে বসার পর শশাঙ্ক একটি সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, এটি গৌড়তন্ত্র নামে পরিচিত। তো এই হলো 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার, এটি তোমাদের 5 মার্কের কোশ্চেন। এরপরে নেক্সট দুইয়ের কোশ্চেনটি কি আছে আমরা সেটি দেখে নেব। দ্বিতীয় কোশ্চেনটি কি আছে, গৌড়ের শাসক শশাঙ্কের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কি জানা যায়, অথবা শশাঙ্ক ও বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। তো এটিও তোমাদের কিন্তু 5 মার্কের কোশ্চেন। তো অ্যান্সারটি দেখো, শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা, তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, তিনি ছিলেন শিবের উপাসক বা শৈব। এরপরে আমরা পয়েন্ট পয়েন্ট করে এখানে আলোচনা করেছি, তো পরপর পয়েন্টগুলি আমরা দেখে নেব। সবার প্রথম পয়েন্ট, শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট ও হিউয়েনসাং এর রচনায় শশাঙ্কের বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে, শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ হলো 1 নম্বর পয়েন্ট কি আছে, তিনি বুদ্ধগয়ার পবিত্র বা বোধিবৃক্ষ কেটে দিয়েছিলেন এবং তার শিকড় উবড়ে দিয়েছিলেন। 2 নম্বর অভিযোগ কি আছে, তিনি পাটলিপুত্র বুদ্ধদেবের পদচিহ্ন অঙ্কিত পাথর নষ্ট করে দিয়েছিলেন। তো এরপরে নেক্সট কি পয়েন্ট আছে সেটি আমরা দেখে নেব। তো এখানে দেখো, এরপরে যে পয়েন্টটি আলোচনা করা আছে সেটি হচ্ছে শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন বলে মনে হয় না, কারণ এখানে 2টি পয়েন্ট আমরা এখানে আলোচনা করেছি। 1 নম্বরে কি, শশাঙ্কের মৃত্যুর 50 বছর পরে চীনা পর্যটক সাউ বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি লক্ষ্য করেছেন। 2 নম্বর এখানে পয়েন্টটা কি আছে, শশাঙ্কের যারা বৌদ্ধ বিদ্বেষী বলেছেন তারা ছিলেন শশাঙ্কের শত্রু হর্ষবর্ধনের আশ্রিত। তো এই হলো এই কোশ্চেনের এখানে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 2-3 কোশ্চেনটি কি আছে আমরা দেখে নেব। তো এখানে 3 নম্বর কোশ্চেনটি কি দিয়ে আছে, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, এই সংগ্রামের মূল কারণ কি ছিল, অথবা দিয়ে কোশ্চেনটি এরকম আকারেও পড়তে পারে, ত্রিমুখী লড়াই সম্পর্কে একটি টিকা লেখো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। অ্যান্সারটি কি আছে দেখো, প্রাচীন ভারতের ত্রিশক্তি সংগ্রামের 3টি শক্তি হলো, 1 নম্বরে বাংলার পাল, 2 নম্বরে পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং 3 নম্বরে দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। তো এরপরে ত্রিশক্তি দ্বন্দ্বের কারণটি আমরা এখানে দেখে নেব। তো কারণটি দেখো, কনৌজ দখলের জন্য পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। এই সংগ্রামের কারণগুলি হলো, প্রথমত সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে তার রাজধানী কনৌজ মহোদয়ী বা শ্রেষ্ঠ নগরীর মর্যাদা লাভ করেছিলেন। হর্ষবর্ধনের পরবর্তীকালে কনৌজের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায়, কনৌজ সাম্রাজ্যবাদের প্রতীকে পরিণত হয়। এই সময় বোঝা গিয়েছিল যে কনৌজ দখল করবে সেই গঙ্গেয় উপত্যকা দখল রাখতে পারবে। এরপরে দ্বিতীয় যে এখানে কারণটি সেটি আমরা দেখব। এরপরে দ্বিতীয় কারণটি কি আছে, গুপ্ত সাম্রাজ্যের আগে প্রাচীন ভারতের মগধের যে মর্যাদা ছিল, হর্ষবর্ধনের পতনের পর কনৌজ সেই গুরুত্ব লাভ করে। হর্ষ পরবর্তী যুগে উত্তর ভারতের বা দক্ষিণ ভারতের সম্রাটের কাছে কনৌজ দখল করা ছিল মর্যাদার প্রতীক। এরপরে এর ফলাফলটা কি হয়েছিল সেটা আমরা দেখে নেব। তো এখানে দেখো, ত্রিশক্তি সংগ্রামের ফলাফল, প্রায় 200 বছর ধরে চলা ত্রিশক্তি সংগ্রামের ফল ছিল সুদূর প্রসারী। তো এখানে আমরা একটি ফলাফল এখানে আলোচনা করেছি। দেখো, ত্রিশক্তি সংগ্রামে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটের মধ্যে কেউই স্থায়ীভাবে কনৌজের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। এরপর এখানে 4 নম্বর কোশ্চেন কি আছে, দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। এর সঙ্গে আরেকটি কোশ্চেন আছে, কোন কোন রাজ্য চোল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, চোল শক্তি উত্থানের পটভূমি। সবার প্রথম পয়েন্ট করে করে আমরা অ্যান্সারটি আলোচনা করেছি, তোমরা পয়েন্ট করে করে আলোচনা করবে বেশি নাম্বার পাওয়ার জন্য। তো এখানে দেখো, প্রথম নম্বর পয়েন্ট, চোল শক্তি উত্থানের পটভূমি। খ্রিস্টীয় 9ম শতকে দক্ষিণ ভারতে চোল শক্তির পুনরুত্থান ঘটে। চোল রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন বিজয়ালয় এবং কাবেরী ও তার শাখা নদীগুলির বদ্বীপ অঞ্চলে চোল রাজ্য গড়ে ওঠে। এরপরে দেখো, 2 নম্বর পয়েন্ট কি আছে, চোল রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চল। এখানে পয়েন্ট ভাগ করে করে দিয়ে আছে। 1 নম্বরে কি আছে, দক্ষিণ ভারতের কাবেরী ও তার শাখা নদীগুলির বদ্বীপ অঞ্চলে চোল রাজ্য গড়ে উঠেছিল। চোলদের রাজধানী ছিল তাঞ্জোর। তো এরপরে দেখো, 2 নম্বর পয়েন্ট কি আছে, রাজা বিজয়ালয়ের উত্তরসূরিরা চোল রাজ্যকে আরও সম্প্রসারিত করেন। চোলেরা দক্ষিণ পাণ্ড অঞ্চল ও উত্তরের পল্লব অঞ্চল দখল করেন। 3 নম্বর পয়েন্ট কি আছে, চোল রাজা প্রথম কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল দখল করেন।
তো এরপরে 4 নম্বর পয়েন্ট কি আছে, প্রথম রাজরাজের পুত্র রাজেন্দ্র চোল কল্যাণের চালুক্যদের পরাজিত করেন। তো এইটি হলো এই কোশ্চেনের অ্যান্সার। তো এইগুলি হলো তোমাদের এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর ইতিহাসের যে 3য় নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এই চ্যাপ্টারের উপর আমরা শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন আলোচনা করব, যেগুলি তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই ভিডিওতে সবার প্রথম আমরা আলোচনা করব 1 নম্বরের এমসিকিউ কোশ্চেন, এবং 2-এর দাগে আলোচনা করব এখানে ড্যাশ পূরণ, এবং 3-এর দাগে এখানে আলোচনা করব 1 নম্বরের শর্ট কোশ্চেন, এবং 4-এর দাগে এখানে আলোচনা করব 2 নম্বর ও 3 নম্বরের শর্ট কোশ্চেন, এবং পার্ট 2-তে আমরা এই চ্যাপ্টারের উপর লং কোশ্চেনগুলি আলোচনা করব। সবাইকে বলবো খাতা ও পেন নিয়ে বসো এবং কোশ্চেন অ্যান্সারগুলি সবাই টুকে নাও, কারণ এই কোশ্চেন অ্যান্সারগুলি তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম দেখো এখানে 1-এর দাগে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ কোশ্চেনের সেট। এই এমসিকিউ কোশ্চেনের সেটগুলির পূর্ণমান হয় 1 করে। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলি দেখে নিই। তো 1-এর দাগের 1-এর কোশ্চেনটি কি আছে, চোর রাজ্য বিখ্যাত ছিল। এখানে টোটাল 4টি অপশন দেওয়া থাকবে। কয়ের অপশনে দেওয়া আছে মৃৎশিল্প, ক্ষয়ের অপশনে দেওয়া আছে ব্রোঞ্জ হস্তশিল্প, গয়ের অপশনে দেওয়া আছে লৌহ ইস্পাত শিল্প, এবং ঘয়ের অপশনে দেওয়া আছে তাঁত শিল্প। তো এখানে সঠিক অ্যান্সার হবে ব্রোঞ্জ হস্তশিল্প। 1-এর দাগে 2-এর কোশ্চেনটি কি আছে, দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো। এখানে টোটাল 4টি অপশন আছে। কয়ের অপশনে দেওয়া আছে অগ্রহার, ক্ষয়ের অপশনে দেওয়া আছে ভুক্তি, গয়ের অপশনে মণ্ডলম, এবং ঘয়ের অপশন দেওয়া আছে ব্রহ্মদেহ। তো এখানে সঠিক অ্যান্সার হবে ঘয়ের অপশনটি ব্রহ্মদেহ। এরপর নেক্সট আমরা 1-এর দাগে 3-এর কোশ্চেনটি দেখে নেব। তো 1-এর দাগে 3-এর কোশ্চেনটি কি আছে দেখো, পাল সেন যুগে রাজারা কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের যতটা পরিমাণ আদায় করতেন তা হলো, কয়ের অপশনে দেওয়া আছে 1-এর 5 ভাগ, ক্ষয়ের অপশনে 1-এর 6 ভাগ, এবং গয়ের অপশনে 1-এর 8 ভাগ। তো এখানে সঠিক অ্যান্সার হবে 1-এর 6 ভাগ। এরপরে 1-এর দাগে 4-এর কোশ্চেনটি কি দেওয়া আছে, পাল যুগের শিল্পরীতিকে বলা হয়। কয়ের অপশনে দেওয়া আছে প্রাচ্য শিল্পরীতি, ক্ষয়ের অপশনে দেওয়া আছে পাশ্চাত্য শিল্পরীতি, গয়ের অপশনে দেওয়া আছে বৌদ্ধ শিল্পরীতি, এবং ঘয়ের অপশনে দেওয়া আছে গান্ধার শিল্পরীতি। তো এখানে সঠিক অ্যান্সারটি কি হবে, অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সার হবে প্রাচ্য শিল্পরীতি। তো এরপর 1-এর দাগের 5-এর কোশ্চেনটি কি আছে, সেন যুগে অব্রাহ্মণদের সবাইকে ধরা হতো। কয়ের অপশনে দেওয়া আছে আদিবাসী হিসাবে, ক্ষয়ের অপশনে দেওয়া আছে শঙ্কর হিসাবে, গয়ের অপশনে দেওয়া আছে উপজাতি হিসাবে, এবং ঘয়ের অপশনে দেওয়া আছে প্রজা হিসাবে। তো এখানে সঠিক অ্যান্সার হবে শঙ্কর হিসাবে। এরপরে দেখো 2-এর দাগ। 2-এর দাগে আমরা আলোচনা করেছি শূন্যস্থান পূরণ। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণগুলো তোমাদের এক্সামে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি, এবং প্রত্যেকের পূর্ণমান কিন্তু 1। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। 2-এর দাগের 1-এর কোশ্চেনটি কি আছে, পাল সেন যুগের শস্যের মধ্যে ড্যাশ উল্লেখ পাওয়া যায় না। তো এখানে অ্যান্সার হবে ডালের উল্লেখ পাওয়া যায় না। এরপরে 2-এর দাগে 2-এর কোশ্চেনটি কি আছে, বাঙালিরা আলু খেতে শিখেছে ড্যাশ কাছ থেকে। তো এখানে অ্যান্সার হবে পর্তুগিজদের কাছ থেকে। এরপরে নেক্সট আমরা 2-এর দাগে 3-এর কোশ্চেনটি দেখে নেব। 2-এর দাগে 3-এর কোশ্চেনটি কি আছে, রামচরিতের ভাষা ছিল ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে সংস্কৃত। এরপরে 2-এর দাগে 4-এর কোশ্চেনটি কি আছে, পাল রাজারা ছিলেন ড্যাশ ধর্মের অনুরাগী। তো এখানে অ্যান্সার হবে বৌদ্ধ ধর্মের অনুরাগী। এরপরে নেক্সট আমরা 2-এর দাগের 5-এর কোশ্চেনটি দেখে নেব। এরপরে 2-এর দাগের 5-এর কোশ্চেনটি কি আছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ছিল ড্যাশ জন। তো এখানে অ্যান্সার হবে 1500 জন। এরপরে নেক্সট আমরা 2-এর দাগের 6-এর কোশ্চেনটি দেখে নেব। 2-এর দাগের 6-এর কোশ্চেনটি কি আছে, পাল যুগের একজন বিখ্যাত শিল্পী ছিলেন ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে ধীমান। এরপরে 7-এর দাগের কোশ্চেন কি আছে, পবনদূত কাব্য রচনা করেছিলেন ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে ধুই। এরপরে নেক্সট আমরা 2-এর দাগের 8-এর কোশ্চেনটি দেখে নেব। এরপরে 2-এর দাগের 8-এর কোশ্চেনটি কি আছে, বাংলায় পাল শাসন ড্যাশ বছরেরও বেশি সময় স্থায়ী হয়েছিল। তো এখানে অ্যান্সার হবে 400 বছরেরও বেশি স্থায়ী হয়েছিল। এরপরে 9-এর দাগের কোশ্চেন কি আছে, তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে পূজিত হন ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে অতীশ দীপঙ্কর। এরপরে 10-এর দাগের কোশ্চেন কি আছে, কমন্ডিয়ার আঙ্কর ভাটের মন্দিরটি ছিল ড্যাশ মন্দির। তো এখানে অ্যান্সার হবে বিষ্ণু মন্দির। এরপরে নেক্সট আমরা কি কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা দেখে নেব। তো এরপর দেখো আছে 3-এর দাগ। 3-এর দাগে কি আছে, 2-একটি শব্দে উত্তর দাও। এখানে কোশ্চেনগুলির পূর্ণমান কিন্তু 1 করে। 3-এর দাগের 1-এর কোশ্চেনটি কি আছে, চোর রাজ্যের প্রদেশকে কি বলা হতো। তো এখানে অ্যান্সারটি দেখো কি আছে, মণ্ডলম। এরপরে 3-এর দাগে 2-এর কোশ্চেন কি আছে, চোর রাজ্য গ্রাম শাসন করতো যে গ্রাম পরিষদ তাকে কি বলা হতো। তো এখানে অ্যান্সার হবে উর। এরপরে নেক্সট আমরা 3-এর দাগে 3-এর কোশ্চেনটি দেখে নেব। 3-এর দাগের কোশ্চেনটি কি আছে, চোর রাজ্যে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত পরিষদকে কি বলা হতো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো কি হবে, নাড়ু। এরপরে 4-এর দাগের কোশ্চেনটি কি আছে, চোর রাজ্যের নগর পরিষদকে কি বলা হতো। তো এখানে অ্যান্সার হবে নগরম। এরপরে 5-এর দাগের কোশ্চেনটি কি আছে, পাল ও সেন যুগে জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম কি হয়েছিল। তো এখানে অ্যান্সার হবে কড়ি।
এরপরে নেক্সট আমরা 6 দাগের কোশ্চেনটি দেখে নেব। তো 6 দাগের কোশ্চেনটি কি আছে, কোন যুগ বাংলা ভাষার উৎপত্তির সময়কাল হিসাবে পরিচিত? তো এখানে অ্যান্সার হবে পাল যুগ। এরপরে 7 দাগের কোশ্চেনটি কি আছে, রামচরিত কার লেখা? তো এখানে অ্যান্সার হবে সন্ধ্যাকর নন্দী। 8 দাগের কোশ্চেন কি আছে, পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? তো এখানে অ্যান্সার হবে বৌদ্ধ ধর্মে। এরপরে নেক্সট আমরা 9 দাগের কোশ্চেনটি দেখে নেব। তো 9 দাগের কোশ্চেনটি কি দিয়ে আছে, বজ্রযান বা তন্ত্রযান বৌদ্ধ মতের নেতাদের কি বলা হয়? তো এখানে অ্যান্সার হবে সিদ্ধাচার্য। তো এরপরে 10 দাগের কোশ্চেন কি দিয়ে আছে, বৌদ্ধ সিদ্ধাচর্যাদের কবিতা ও গানের সংকলন কি নামে পরিচিত? তো এখানে অ্যান্সার হবে চর্যাপদ। এরপরে নেক্সট আমরা 11 দাগের কোশ্চেনটি দেখে নেব। 11 দাগের কোশ্চেনটি কি দিয়ে আছে, কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? তো এখানে হবে হরপ্রসাদ শাস্ত্রী। এরপরে 12 দাগের কোশ্চেন কি দিয়ে আছে, কোন রাজাদের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? তো এখানে অ্যান্সার হবে গুপ্ত রাজাদের আমলে। 13 দাগের কোশ্চেন কি দিয়ে আছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতজন আবাসিক ভিক্ষুক থাকতেন? তো এখানে অ্যান্সার হবে 10,000 জন। এরপরে নেক্সট আমরা 14 দাগের কোশ্চেনটি দেখে নেব। 14 দাগের কোশ্চেনটি কি দিয়ে আছে, বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? তো এখানে অ্যান্সার হবে ধর্মপাল। এরপরে 15 দাগের কোশ্চেন কি দিয়ে আছে, বিক্রমশীল মহাবিহার কত বছর টিকেছিল? তো এখানে অ্যান্সার হবে 500 বছর। এরপরে 16 দাগের কোশ্চেন কি দিয়ে আছে, বিক্রমশীল মহাবিহারের কতজন ছাত্র পড়াশোনা করত? তো এখানে অ্যান্সার হবে সর্বোচ্চ 3000। এরপরে নেক্সট আমরা 17 দাগের কোশ্চেনটি দেখে নেব। 17 দাগের কোশ্চেনটি কি দিয়ে আছে, অতীশ দীপঙ্কর কোন মহাবিহারের মহাচার্য ছিলেন? তো এখানে অ্যান্সার হবে বিক্রমশীল মহাবিহারের। এরপরে 18 দাগের কোশ্চেন কি দিয়ে আছে, গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে ছিলেন? তো এখানে অ্যান্সার হবে জয়দেব। এরপরে 19 নম্বর কোশ্চেনটি আমরা দেখে নেব। লক্ষণ সেনের রাজসভায় 5 জন কবি কি নামে খ্যাত ছিলেন? তো এখানে অ্যান্সার হবে পঞ্চরত্ন। এরপরে 20 নম্বর কোশ্চেন কি দিয়ে আছে, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তো এখানে অ্যান্সার হবে বল্লাল সেন। এরপরে 21 নম্বর কোশ্চেন কি দিয়ে আছে, বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত কে ছিলেন? এখানে অ্যান্সার হবে অতীশ দীপঙ্কর। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 22 নম্বর কোশ্চেন কি আছে, অতীশ দীপঙ্কর কোথায় জন্মগ্রহণ করেন? তো এখানে অ্যান্সার হবে বাঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রামে। 23 নম্বর কোশ্চেন কি দিয়ে আছে, অতীশ দীপঙ্করের বাড়ি কি নামে পরিচিত? তো এখানে অ্যান্সার হবে নাস্তিক পণ্ডিতের ভিটা। এখানে 24 নম্বর কোশ্চেন কি দিয়ে আছে, অতীশ কার কাছে দীক্ষা নেন? তো এখানে হবে শিলরক্ষিতের কাছে। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 25 নম্বর কোশ্চেন কি আছে, কার অনুরোধে অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়েছিলেন? তো এখানে অ্যান্সারটি দেখো কি আছে, তিব্বতের রাজা গ্রান প্রভাবের অনুরোধে। এরপরে এখানে 26 নম্বর কোশ্চেন কি দিয়ে আছে, কোথায় অতীশ দীপঙ্করের সমাধি আছে? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সার হবে তিব্বতের রাজধানী লাসাই। এরপরে 4 দাগে কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে পূর্ণমান এই কোশ্চেনগুলি 2 অথবা 3। তো এখানে 4 দাগের 1 কোশ্চেন কি আছে, দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, অ্যান্সারটি কি আছে, খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে দক্ষিণ ভারতে বাণিজ্যের উন্নতি ঘটেছিল। এই সময় দক্ষিণ ভারতের বাণিজ্যের উন্নতির কারণ ছিল, এখানে 2টি পয়েন্টে আলোচনা করা আছে। 1 নম্বরে কি দিয়ে আছে, দক্ষিণ ভারতে চোর রাজারা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। ফলে সেই সব দেশের বাণিজ্যকে কেন্দ্র করে ভারতীয় বণিকদের ব্যবসা বাণিজ্য বেড়েছিল। এবং 2য় নম্বর পয়েন্ট কি আছে দেখো, দক্ষিণ ভারতের প্রশাসন ব্যবসা বাণিজ্যের জন্য বণিকদের উৎসাহিত করত। নগরম নামে একটি পরিষদ ছিল, যার কাজ ছিল ব্যবসায়ীদের স্বার্থ ও তাদের বিভিন্ন সমস্যার মোকাবিলা করা। এরপরে নেক্সট আমরা 2 দাগের কোশ্চেনটি দেখে নেব। তো 2 দাগের কোশ্চেনটি কি দিয়ে আছে, রামচরিত কে রচনা করেন? রামচরিত কাব্যের মূল কাহিনী কি? তো এখানে অ্যান্সারটি দেখো, রামচরিত রচয়িতা রামচরিত কাব্য রচনা করেন কবি সন্ধ্যাকর নন্দী। রামচরিতের মূল কাহিনী কি দেখো, পার রাজা রামপালের কীর্তি কাহিনী নিয়ে তার ছেলে মন্দন পালের শাসনকালে রামচরিত কাব্য লেখা হয়। রামচরিত কাব্যের মূল কাহিনী হলো পাল রাজা রামপালের নেতৃত্বে কৈবর্তদের হাত থেকে তার পিতৃভূমি বরেন্দ্র উদ্ধার করা। এরপর নেক্সট 3 দাগের কোশ্চেন কি আছে, পঞ্চরত্ন কাদের বলা হয়? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, বাংলা সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। 5 জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন, 1 নম্বর হচ্ছে জয়দেব, 2য় নম্বর ধৈ, 3য় নম্বর গোবর্ধন, 4 নম্বর উমাপতিধর এবং 5 নম্বর শরণ। রচিত কাব্য কি? এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি। তিনি গীত গোবিন্দম কাব্য রচনা করেছিলেন। কবি ধৈ রচনা করেছিলেন পবনদূত কাব্য। এরপরে 4 নম্বর কোশ্চেন কি দিয়ে আছে, রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব।
তো এখানে অ্যান্সারটি দেখো, বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যপ্রেমী। তার রাজসভায় অনেক কবি ও সাহিত্যিক সমাদর পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন, এক নম্বরে হচ্ছে কবি জয়দেব। জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তার রচিত কাব্য হলো গীত গোবিন্দম। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ধৈ। তার রাজসভার অপর এক কবি ধৈ পবনদূত কাব্য রচনা করেছিলেন। তৃতীয় নম্বর হচ্ছে পঞ্চরত্ন। জয়দেব ও ধৈ সহ আরো 3 কবি গোবর্ধন, উমাপতিধর ও লক্ষণ সেনের রাজসভা অলঙ্কিত করেছিলেন। এই 5 জন পণ্ডিতকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। এরপর নেক্সট আমরা 5 দাগের কোশ্চেনটি দেখে নেব। 5 নম্বর কোশ্চেন কি দিয়েছে, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? তো এখানে অ্যান্সারটি দেখো, বাংলায় পাল শাসন 400 বছরেরও বেশি স্থায়ী হয়েছিল। অপরদিকে সেন শাসন প্রায় 100 বছরের মতো স্থায়ী হয়েছিল। বাংলায় পাল শাসনের তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী হওয়ার কারণগুলি হলো, 2টি পয়েন্টে আলোচনা করা হয়েছে। প্রথম নম্বর কি আছে, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল যখন সিংহাসনে বসেন তখন তার প্রতি বাংলার জনগণের সমর্থন ছিল, কিন্তু সামন্ত সেন ও বিজয় সেনের ক্ষমতা লাভের ক্ষেত্রে সেরকম জনসমর্থন ছিল না। এবং দ্বিতীয় নম্বর কারণটি আমরা দেখে নেব। দ্বিতীয় নম্বর কারণটি কি, পাল শাসকরা বাংলার সমাজে যেভাবে নিজেদের গ্রহণযোগ্য করে তুলেছিলেন সেন রাজারা তা পারেনি। তো এইগুলি হলো এটির কারণ। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর ইতিহাস বইয়ের যে 3য় নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে, ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এই চ্যাপ্টারের উপর আমরা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট লং কোশ্চেন আলোচনা করব। আমরা আগের ভিডিও অর্থাৎ পার্ট 1-এ আমরা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আলোচনা করে দিয়েছি। আজকে আমরা পার্ট 2-তে বিভিন্ন ধরনের লং কোশ্চেন আলোচনা করব এই চ্যাপ্টারটির উপর। তো আর বেশি কথা না বলে এই চ্যাপ্টারের উপর যে ইম্পর্টেন্ট লং কোশ্চেনগুলো হয় সেগুলো উত্তর সহ দেখা যাক। তো দেখো, সবার প্রথমে এখানে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যতগুলি আমরা আজকে কোশ্চেন আলোচনা করব সেগুলি সব হবে লং কোশ্চেন এবং প্রত্যেকের পূর্ণমান হবে 5। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। তো একের দাগের একের কোশ্চেনটি কি আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবীরের পরিচয় দাও। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। অ্যান্সারটি কি আছে, বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটের আমলে খ্রিস্টীয় 5ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। এরপরে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের গঠন সম্পর্কে আলোচনা করব। এরপরে দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের গঠন। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সুদৃশ্য ও সুউচ্চ অনেকগুলি অট্টালিকা নিয়ে গঠিত ও চতুর্দিকে প্রাচীর বিশিষ্ট। নালন্দা বিশ্ববিদ্যালয়ে 8টি মহাবিদ্যালয়ের সমন্বয়ে গড়ে উঠেছিল। এরপর এর পঠন পাঠন সম্পর্কে দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ জ্ঞানচর্চার পীঠস্থান এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে পড়ানো হতো বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়। এরপরে ছাত্র ও শিক্ষক সম্পর্কে আলোচনা করব। দেখো, এরপরে ছাত্র ও শিক্ষক সম্পর্কে দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ছিল উন্নত। তাই এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় সুদূর চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া, সিংহল ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা অধ্যয়ন করতে আসত। ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামা কাপড়, ওষুধপত্র, শয্যাদ্রব্য সহ প্রয়োজনীয় সব জিনিস দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে 10,000 আবাসিক ভিক্ষুক থাকতেন। তাদের মধ্যে ছাত্র ছিলেন 8,500 জন, শিক্ষক ছিলেন 1,500 জন। এরপরে পতন। ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষতি করে। তো এই হলো নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে পরিচয়। এরপরে 2 দাগের কোশ্চেন কি আছে, 2 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, বিক্রমশীল মহাবীরের পরিচয় দাও। তো এখানে পরপর আমরা অ্যান্সারটি দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, পাল আমলের একটি বিখ্যাত মহাবিহার হলো বিক্রমশীল মহাবিহার। পাল রাজা ধর্মপাল মগধের উত্তরে গঙ্গার তীরে বর্তমান ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবীরের প্রতিষ্ঠা করেন। এই জায়গায় এখনও এর ধ্বংসাবশেষ দেখা যায়। এরপরে এর পঠন পাঠন সম্পর্কে দেখো, বিক্রমশীল মহাবীর বৌদ্ধ চর্চার অন্যতম প্রধান কেন্দ্র ছিল এখানে বিক্রমশীল মহাবিহার। এটি ছিল বজ্রযান বৌদ্ধ ধর্মচর্চার বড় কেন্দ্র। এছাড়া এখানে ব্যাকরণ, দর্শন, তর্কশাস্ত্র প্রভৃতি বিষয় পড়ানো হতো। এর গ্রন্থাগারে বহু মূল্যবান পাণ্ডুলিপি ছিল। এরপরে শিক্ষক ও ছাত্র সম্পর্কে আমরা দেখে নেব। এরপরে ছাত্র ও শিক্ষক সম্পর্কে দেখো, বিক্রমশীল মহাবিহারে 3,000 জন ছাত্র লেখাপড়া করত। ছাত্ররা প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে এখানে পড়ার সুযোগ পেত। ছাত্রদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা ছিল। শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর এই মহাবিহারের মহাচার্য ছিলেন। এখানে 114 জন শিক্ষক নানা বিষয়ে পড়াতেন। তিব্বতের অনেক বৌদ্ধ ভিক্ষুক এখানে পড়াতে আসতেন। এরপরে এর পতন সম্পর্কে দেখো,
ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণীরা এই মহাবিহার আক্রমণ ও ধ্বংস করেছিল। এরপরে এই হলো তাহলে বিক্রমশীল মহাবিহারের এখানে সম্পর্কে তোমরা জানলে, এটি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 3 দাগের কোশ্চেনটি দেখে নেব। 3 দাগের কোশ্চেনটি কি আছে, দীপঙ্কর শ্রীজ্ঞান ব্র্যাকেটে অতীশ এর সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই কোশ্চেনটির অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান। তার আসল নাম ছিল অতীশ। দন্তপুরী বিহারের আচার্য শ্রীরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে ভূষিত হন। জন্ম ও জন্মস্থান 980 খ্রিস্টাব্দে বাঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্রাহ্মণ্য মতবাদের বিরোধী ছিলেন বলে তার জন্মভিটা নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত ছিল। এরপরে মহাবিহারের অধ্যক্ষ রূপে অতীশের ভূমিকাটা আমরা দেখে নেব। মহাবিহারের অধ্যক্ষ রূপে অতীশ, তো দীপঙ্কর শ্রীজ্ঞান সম্ভবত বিক্রমশীল, দন্তপুরী, সোমপুরী মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন। তিব্বতে অতীশ, তিব্বতের রাজা জ্ঞানপ্রভাবের আমন্ত্রণে তিনি 1040 খ্রিস্টাব্দে তিব্বতে গিয়েছিলেন। সেখানে তিনি মহাযান বৌদ্ধ ধর্মের প্রচার করে বৌদ্ধ ধর্মকে জনপ্রিয় করে তুলেছিলেন। তিব্বতে তিনি বুদ্ধের অবতার রূপে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসাই তার সমাধিস্থ আজও বৌদ্ধদের কাছে তীর্থক্ষেত্র। তো এরপরে নেক্সট আমরা 4 দাগের কোশ্চেনটি দেখে নেব। 4 দাগের কোশ্চেনটি কি আছে, পাল আমলের বাংলা শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো, পাল আমলের বাংলার শিল্প ও স্থাপত্য। শিল্পের ইতিহাসে বাংলায় পাল আমল বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। বাংলার পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা সব ক্ষেত্রেই পাল আমলের অনেক নিদর্শন পাওয়া যায়। এরপরে বৌদ্ধ ও জৈন স্তূপ যে পয়েন্টটি আছে, এই পয়েন্টটি সম্পর্কে দেখে নেব। বৌদ্ধ ও জৈন স্তূপ। প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলেও স্তূপ নির্মাণের রীতি লক্ষণীয়, তবে এই আমলে স্তূপ নির্মাণের রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এই যুগের স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। এ যুগের নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 1 নম্বরে বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর, 2 নম্বরে রাজশাহীর পাহাড়পুর, 3 নম্বরে চট্টগ্রাম এবং 4 নম্বরে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধ স্তূপ। এরপরে বৌদ্ধ বিহার ও মন্দির। বাংলার স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন ছিল পাল আমলে নির্মিত বৌদ্ধ বিহারগুলি। এই বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান ও বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাল আমলের উল্লেখযোগ্য বিহারগুলি হল পাহাড়পুরের সোমপুর ও দন্তপুরের বৌদ্ধ বিহার। মন্দিরগুলির মধ্যে সোমপুর বিহারের মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপরে নেক্সট আমরা 5 দাগের কোশ্চেনটি দেখে নেব। এরপরে 5 দাগের কোশ্চেন কি দিয়ে আছে, রামচরিত কাব্যের রচয়িতা কি? রামচরিতের রচনাকাল ও কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। রামচরিত কাব্যের রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী। রামচরিতের রচনাকাল দেখো কি, পাল রাজা রামপালের ছেলে মদন পালের শাসনকালে আনুমানিক 1143 থেকে 1161 খ্রিস্টাব্দ কবি সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্য রচনা করেন। এরপরে রামচরিতের কাহিনী সম্পর্কে আমরা দেখে নেব। রামচরিতের কাহিনী রামায়ণের কাহিনী অনুসারে লেখা হয়েছে। কবি সন্ধ্যাকর নন্দী রামচরিতের একই কথার দুরকম মানে করেছেন। এরপরে নায়ক। রামায়ণের নায়ক রাম, রামচরিতের নায়ক পাল রাজা রামপাল। এরপরে এখানে কাহিনী সম্পর্কে আলোচনা করা আছে, সেটি আমরা দেখব। এরপরের পয়েন্ট দেখো, কাহিনী। রামায়ণের মূল কাহিনী হলো রামের সীতা উদ্ধারের কাহিনী। কবি সন্ধ্যাকর নন্দীর এই কাহিনীর সঙ্গে মিল রেখে বরেন্দ্রভূমি উদ্ধারের কাহিনী বর্ণনা করেছেন। এজন্য পাল রাজা রামপাল রামের সীতা খোঁজার মতো বিভিন্ন সামন্ত রাজাদের সমর্থন জোগাড় করার জন্য বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন। বিভিন্ন সামন্ত রাজাদের সমর্থন নিয়ে বিদ্রোহী কৈবত্যের হাত থেকে পিতৃভূমি বরেন্দ্র উদ্ধার করেছিলেন। সন্ধ্যাকর নন্দী রামায়ণের সীতার সঙ্গে বরেন্দ্রভূমিকে এক কল্পনা করে রামচরিত লিখেছেন। তিনি সীতার রূপ বর্ণনার মতো বরেন্দ্রভূমির ভৌগোলিক পরিবেশ, নদ নদী, ফুল ফল প্রভৃতির বর্ণনা করেছেন। তো এরপরে নেক্সট 6 দাগের কোশ্চেন কি আছে দেখো, ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে কেন তা একখানা ত্রিভুজের মতো দেখায়? এই ব্যবস্থায় সামন্তরা কিভাবে জীবিকা নির্বাহ করত? তো অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, মধ্যযুগে ভারতের সামন্ত ব্যবস্থা গড়ে উঠেছিল। সামন্ত ব্যবস্থায় রাজা তার রাজ্যের জমি নির্দিষ্ট রাজস্ব দেওয়ার শর্তে কয়েকজন বিশ্বস্ত অধ্যস্ত ব্যক্তিদের মধ্যে ভাগ করে দিতেন।
অধ্যস্ন ব্যক্তি হতেন ছোট্ট সামন্ত। তিনি আবার তার এলাকার জমি কয়েকজন বিশ্বস্ত অধ্যস্ন ব্যক্তির মধ্যে ভাগ করে দিতে পারতেন। কৃষক ও রাজার মাঝে কয়েকটি স্তরে জমি ভাগ করে রাজস্ব আদায় ও শাসন পরিচালনার ব্যবস্থাকে সামন্ত ব্যবস্থা বলা হতো। ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে একখানা ত্রিভুজের মতো দেখায়। কারণ 1 নম্বরে কি, এর সর্বোচ্চ স্থানে থাকতেন একজন রাজা। 2 নম্বর কি, তার নিচের স্তরে থাকতেন তার অধ্যস্ন সামন্তরা, তার নিচের স্তরে থাকতেন তাদের অধ্যস্ন উপসামন্তরা। এইভাবে ধাপে ধাপে বাড়তে বাড়তে শেষ স্তরে থাকে সংখ্যালঘিষ্ঠ কৃষকরা। এর পরের পয়েন্ট দেখো, সামন্তদের জীবিকা। তো এই পয়েন্টটি আমরা এবারে আলোচনা করব। সামন্ত ব্যবস্থার সামন্তরা কেউ পরিশ্রম করে ফসল উৎপাদন করতেন না। তারা অন্যের সময় উৎপাদন দ্রব্য বা রাজস্ব থেকে নিজেদের জীবিকা নির্বাহ করতেন। কৃষকদের কাছ থেকে ছোট সামন্ত যত রাজস্ব আদায় করতেন, তিনি তার কিছু অংশ নিজের জন্য রেখে বাকি অংশ ঊর্ধ্বতন সামন্তকে দিতেন। তার ওপরে মাঝারি সামন্তরাও তাদের নিজের অংশ রেখে বাকি অংশ রাজাকে দিতেন। কৃষক ও রাজার মাঝের এই সামন্তরা মধ্যস্থভোগী নামে পরিচিত ছিল। তো এই হলো এই কোশ্চেনটির অ্যান্সার। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট লং কোশ্চেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো, এবং প্রথম পার্টের ভিডিওটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাতে ক্লিক করে দেখতে পারো অথবা প্লে লিস্টটা ক্লিক করে দেখতে পারো। তো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।